দিনটি ছিল শনিবার, ১লা জুন ২০২৪ সাল। ঘড়িতে ভোর ৪:২৫ অলরেডি কিন্তু বেজে গিয়েছিল। শুভ্রা ওদিকে রেডি হচ্ছিল, এদিকে আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চাঁদপানা বদনটা একবার দেখে নিচ্ছিলাম। ঘরের তালাটি খুলে বাইরে বেরোতেই দেখলাম এই নয়নতারা ফুলে একেবারে বাগানটি ভরে উঠেছে, আর সাথে চাঁদ মামাকেও কিন্তু দেখা যাচ্ছে আকাশে। তবে সূর্য উঠি ভাব, তাই আমাদের যে দেরি হয়ে যাচ্ছে সেটি বুঝতে পেরে আমি কিন্তু শুভ্রাকে তাড়া দেওয়া শুরু করলাম, কারণ আমাদের ট্রেন ধরতে হবে। এদিকে আমরা আমাদের পৈতৃক বাড়িতে পৌঁছে দেখলাম ভাই ও মা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, তাই ওদের যথাশীঘ্র তাড়া দিতে থাকলাম টোটোতে ওঠার জন্য, কারণ আমাদের যেতে হবে অনেকটা দূর, প্রায় ১ ঘন্টার সফর এই টোটোতেই করব আমরা ব্যান্ডেল স্টেশন যাওয়ার জন্য। হ্যাঁ, আজকে আমরা কাঁচরাপাড়া থেকে সিধা চলে যাব টোটোতে করে ব্যান্ডেলে। হ্যাঁ, আপনারা ভাবতেই পারেন যে এত রাস্তা আমরা ব্যান্ডেলে এই টোটো নিয়ে যে যাব, তারপর টোটোটাও কি ট্রেনের মধ্যে তুলে নেব? না, টোটো ট্রেনে তুলব না, টোটোটি রেখে দেবো ব্যান্ডেল স্টেশনের পাশের একটি গ্যারেজে। হ্যাঁ, আমার মেসো শ্বশুর তার এক ভরসার লোকের মাধ্যমে এই গ্যারেজটির ঠিকানা দিয়েছে, আর এটি কিন্তু আমার বারে বারে খুব ভালোই কাজে আসছে। জানেন তো, এর আগে আমরা যখন শান্তিনিকেতন বেড়াতে গেলাম তখনও একই পদ্ধতি অবলম্বন করে এখানেই রেখে গিয়েছিলাম আমাদের টোটোটি। এই ব্যান্ডেল স্টেশন থেকে যখনই ট্রেন ধরতে হয় তখনই এই বারবার ট্রেন পাল্টে কাঁচরাপাড়া থেকে ব্যান্ডেল যাওয়ার থেকে আমার মনে হয় টোটো নিয়ে ডিরেক্ট ব্যান্ডেল চলে যাওয়াটাই বেশি সুবিধার মনে হয়। কারণ সকাল সকাল ট্রেন ধরতে হলে ট্রেনের অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক হয় না, তার জন্য ঠিকঠাক ট্রেন না পাওয়ার কারণে আমার টোটোটাই বেশি সুবিধার মনে হয়। দেখেছেন, কথা বলতে বলতে কিন্তু আমাদের ট্রেনটি অলরেডি ঢুকে গেল। ও হ্যাঁ, বলাই তো হয়নি, আমরা আজকে ধরবো পাহাড়িয়া এক্সপ্রেস, যেটি নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া হয়ে দীঘা যাবে। ট্রেনে কিন্তু আমরা প্রায় ৫ ঘন্টার উপরে সময় কাটাবো, তাই বেশ কিছু খাবার আমরা কিনে নিলাম যাতে ট্রেনে খেতে খেতে চলে যেতে পারি। এই ট্রেন ভ্রমণটি নিয়ে আমি কিন্তু বেশ এক্সাইটেড ছিলাম, কারণ এই প্রথমবারের জন্য আমি ট্রেনে এসি কামরার টিকিট কেটেছিলাম। হ্যাঁ, এসিতে এই প্রথমবার সফর করছিলাম আমরা। আসলে যেই দীঘার টিকিট সিটিংয়ে কাটলে ১০০ টাকা বা স্লিপারে ১৭০-৮০ টাকায় হয়ে যায়, সেখানে ৫০৫ টাকা দিয়ে টিকিট কাটতে অবশ্যই কিন্তু একটু গায়ে লাগে। তবে এই প্রবল গরমের মধ্যে এসির মধ্যে কিন্তু বেশ মজা করেই যাচ্ছিলাম। আর হাওড়ায় পৌঁছে যাওয়ার পরেই আমি ট্রেন থেকে নেমে কিন্তু হাওড়া স্টেশনের বেশ কিছুক্ষণ ধরে ভিডিও করতে থাকলাম। সত্যি আমার খুব ভালো লাগছিল ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশনে আবারও আসতে পেরে। এরপরেই ট্রেন কিন্তু হাওড়া থেকে ছেড়ে দিয়েছিল অলরেডি। এসি বগির এই স্লিপার কোচে একটি ভারী মজা হলো, শুয়ে শুয়ে বাইরের ছবি কিন্তু খুব সুন্দরভাবে জানলা দিয়ে তোলা যায়। সত্যি ইংরেজরা আমাদের দেশের হাজারো ক্ষতি করে থাকলেও এই ট্রেনটি কিন্তু একটি আলাদাই অবদান রেখে গিয়েছে আমাদের দেশের জন্য। আর আমরা ভারতীয়রা ট্রেনটিকে আরও বেশি আপন বানিয়ে নিয়েছি, কারণ ট্রেনের সফরের থেকে ভালো সফর আমার কাছে আর কিছু মনে হয় না। এদিকে দেখতে দেখতে প্রায় সকাল ১০টার কাছাকাছি পৌঁছে যাওয়ায় ট্রেনে যেসব চাদরগুলো দেওয়া হয়েছিল আইআরসিটিসির পক্ষ থেকে, সেই চাদরগুলো ভাঁজ করার কাজ চলছিল। দেখেছেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু আমাদের আজকের গন্তব্য দীঘা স্টেশনে পৌঁছে গেলাম। কিন্তু দীঘা এই নিয়ে আমি প্রায় ৭-৮ বার হয়ে গেল, তবে প্রথম যেবার ২০১০ সালে গিয়েছিলাম সেটি একটি আলাদা অনুভূতি ছিল। আর এখানে জগন্নাথ মন্দিরের দর্শন কিন্তু আমরা স্টেশন থেকেই করে নিচ্ছিলাম। এই জগন্নাথ মন্দিরটি কিন্তু শুনেছি এবার রথেই মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে চলেছেন। সত্যি বলতে এই জগন্নাথ মন্দিরটি পুরোপুরি তৈরি হয়ে গেলে দীঘা কিন্তু একটি আলাদা ঐতিহ্য পাবে। আজকের এই দীঘা পর্ব 1-এ আমরা আপনাদের কাছে তুলে ধরলাম আমাদের বাড়ি থেকে বেরিয়ে দীঘা স্টেশন পর্যন্ত পৌঁছানোর যে কাহিনী, তার সম্পূর্ণ বিবরণ। দীঘার নেক্সট পর্বগুলিতে আপনাদের সাথে শেয়ার করব দীঘার কোথায় আমরা ছিলাম, কিভাবে এই 2টি দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম এবং কি কি খেলাম। এটি কিন্তু আমাদের নেক্সট পর্বগুলোতে জানতে পারবেন। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।